হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। শুধুমাত্র একটা ভুলের জন্য আমার বাচ্চাটাকে মেরে ফেললে না? তাকবীর ভাইয়ের কথায় চমকে ওঠে অহনা। উনি কি করে জানলো প্রেগনেন্সির কথা? ও তো কাউকে বলেনি। তাহলে কিভাবে জেনে গেলেন উনি? বড় বড় পাপড়িযুক্ত চোখ জলে টইটুম্বুর, চেহারায় গাঢ় বেদনার ছাপ। মায়া হলো অহনার, কিন্তু সে নিরুপায়। নিজেকে প্রশ্রয় না দিয়ে কাটকাট গলায় বলল, বাচ্চাটা রাখার কোনো প্রয়োজন মনে করিনি আমি। প্রিয়তমার এমন কথায় অবাক হলো তাকবীর। কথা বলতে ভুলে গেল। বোবা প্রাণীর মতো কিয়ৎক্ষণ চেয়ে রইল সামনে দাঁড়ানো নিষ্ঠুর পাষাণ হৃদয়হীনা মেয়েটির পানে। ওর কি একটুও কষ্ট হচ্ছে না? নিজ সন্তানকে মেরে ফেলে এক ফোঁটাও কষ্ট হচ্ছে না? এটাই কি সেই অহনা যাকে এতটা তীব্রভাবে চেয়েছিল মন? অহনা পুনরায় বলে ওঠে, আজ থেকে আপনার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। ভাইয়া সামনের মাসে বিয়ে ঠিক করেছে আমার। তুই কি তোর বাবার ভাই এমনটা করলি? না, কেউ জানতো না এই ব্যাপারে। তাহলে কেন করলি এটা? আমার থেকে আমার খুশিটা, আমার বাচ্চাটা কেড়ে নিলি। কি ক্ষতি করেছি আমি তোর? আমার আর এই সম্পর্কে থাকতে ইচ্ছে করছে না। আমি আর ভালোবাসি না আপনাকে। আমি আপনাকে দ্রুত ডিভোর্স দেব। যতটা গোপনে বিয়ে হয়েছে ততটা গোপনে ডিভোর্সও হবে। প্রেয়সীর বলা প্রত্যেকটা কথা তীরের মতো বুকে এসে বিঁধে গেল। নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে বলল, আমাকে ছেড়ে আমার বাচ্চাটা শেষ করে অন্য কারো বউ হতে পারবি? তোর বুক কাঁপবে না অহনা? হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল অহনা। অনুভূতিহীন সুরে বলল, আমাদের পথ চলা এতটুকুই। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আগ্নেয়গিরির লাভার মতো ছিটকে উঠল রাগটা। নিজের পুরুষালী হাত শক্ত করে পেঁচিয়ে নিল নিষ্ঠুর প্রিয়তমার নারীর শরীরটা। কেঁপে উঠল অহনা। আজও এই পুরুষের ছোঁয়ায় মেতে ওঠে মন, কিন্তু নিজের আবেগকে প্রশ্রয় দেয়া চলবে না। অহনা নিজেকে ছাড়িয়ে নেবার বৃথা চেষ্টা করল, কিন্তু লাভ হলো না। গভীর চোখে কিছুক্ষণ প্রিয়তমাকে দেখে হঠাৎই ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল তাকবীর। তবে পূর্বের মতো এই স্পর্শ প্রণয়ের ছিল না। অনেকটা রাগ, ঘৃণা আর প্রতিশোধের তপ্ত স্পর্শ ছিল। রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ছেড়ে দিল অহনাকে। হিংস্র স্বরে বলল, তোকে কখনো ক্ষমা করব না। অহনা জানে ও ক্ষমার অযোগ্য, কিন্তু ভালোবাসার মানুষের এতটা ঘৃণা নিয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাকবীর পুনরায় অধিকারপূর্ণ স্বরে বলল, তুই আমার হয়ে জন্মেছিস, আমার হয়েই মরবি। অন্য কারো হওয়ার স্পর্ধা আমি তোকে দেইনি। অহনা কথাগুলোর জবাব দিল না, উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। আর একটু হলেই সর্বনাশ হতো। চোখের জল কোনোভাবেই বাদ মানছিল না। আর এই চোখের জল দেখলেই মানুষটা সব বুঝে যাবে। সকালে বন্ধুর সাথে হাসপাতালে দেখা করতে এসেই অহনাকে দেখেছিল হাসপাতালের গাইনি বিভাগ থেকে বের হতে। মনে কৌতূহল জাগায় গাইনি বিভাগে গিয়ে অহনার অসুস্থতার সম্পর্কে জানতে চাইলে বলল ব্যক্তিগত তথ্য তারা দেয় না কাউকে। তাকবীর নিজেকে অহনার স্বামী পরিচয় দিলেও লাভ হলো না। পরবর্তীতে অন্য বিভাগে থাকা বন্ধুটির সাহায্য নিয়ে তাকবীর জানতে পারে তার বউ 2 মাসের গর্ভবতী ছিল আর আজই গর্ভপাত করিয়েছে। কথাটা শুনে মুহূর্তেই মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল ওর। পৃথিবীতে মনে হয় ওই প্রথম বাবা যে নিজের সন্তানের আসার খবর এবং বিদায়ের খবর একসাথেই পেল। বাসায় ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে পড়ে কাঁদতে লাগলো অহনা। সব সময় এমন কিছুই ওর সাথে হয় কেন? একটু শান্তি কি ওর প্রাপ্য নয়? কাঁদতে কাঁদতেই হঠাৎ কল এলো অহনার ফোনে। তাকবীরের ছোট বোন আর ওর বান্ধবী তাহিয়া ফোন করেছে। অহনার ভয় হলো,
ছেলেটা কিছু করে বসেনি তো? এমনিতেও মাথা একটুতেই গরম হয়ে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না। আল্লাহ জানে এখন আবার কি করেছে। চোখ মুছে তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো অহনা। উদ্বিগ্ন স্বরে তাহিয়া জিজ্ঞেস করলো, তোর জামাইয়ের কি হয়েছে রে? এমন করছে কেন বাসায় এসে? সবকিছু ভাঙচুর করছে, কারো কথা শুনছে না, হাত কেটে রক্ত পড়ছে তবুও ধরতে দিচ্ছে না। নিজের রুমে বসে ছোট বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদছে। কি করেছিস বলতো? সচরাচর তো এমন রাগ দেখিনি। অহনার আখিতে আবারও জল ভরে উঠল, বুকের ভেতরটা মুচড়ে উঠল। মানুষটা এত ভালোবাসো কেন? এই ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। নিজেকে সামলে অহনা বলল, আমি জানি না। তুই আয় বাসায়, তোকে দেখলে হয়তো শান্ত হবে। অহনা মনে মনে বলল, আমি তোর ভাইয়ার অশান্তির কারণ, আমাকে দেখলে আরো কষ্ট পাবে। কিন্তু মনের অভিব্যক্তি প্রকাশ না করে বলল, পারবো না রে, বাসায় অনেক মেহমান এসেছে। তবু একটু দেখিস আসতে পারিস কিনা। আচ্ছা। অহনার ফোন রেখে দিল। ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে দেখল মা খেতে ডাকছে। শান্ত স্বরে চুল মুছতে মুছতে বলল, আসছি। খাবার টেবিলে বসে ও জানতে পারল আজ রাতেই ওর বিয়ে। পাত্রপক্ষ দেরি চাইছে না, ঘরোয়াভাবে বিয়েটা এখন পড়িয়ে রেখে পরে মেয়ে তুলে নিবে। কথাটা শুনে ভাত আর গলা দিয়ে নামল না অহনার। কোনো রকম হাত ধুয়ে টেবিল ছেড়ে উঠে গেল নিজের ঘরে। একটু পর আমিনা বেগম এসে বললেন, পার্লারের মেয়েরা চলে আসবে একটু পর, আর তাইয়াকেও বলছি আসতে। তোর বিয়ের কথা বলিনি, এসে সারপ্রাইজ হয়। মেয়েটা কতদিন হয়ে আসে না। মায়ের কথা শুনে অহনা চমকে উঠল। তাহিয়া এলে তো তাকবীরও জেনে যাবে। সর্বনাশ! সন্ধ্যার একটু আগে তাহিয়া এসে পৌঁছালো। বাহির থেকে শুনল তার প্রিয় বান্ধবী এবং বড় ভাবির বিয়ে, সেটাও তার ভাইয়ের সাথে না, অন্য এক পুরুষের সাথে। এজন্যই কি তার ভাইটা এমন অবুঝের মতো আচরণ করছিল? রাগে ফেটে পড়ল তাহিয়া। সোজা অহনার রুমে ঢুকলো। এখন অহনার রুমে অহনা ছাড়া কেউ নেই। অহনা কিছু বলার জন্য তাহিয়ার দিকে এগিয়ে আসতেই তাহিয়া সজোরে এক চড় মারল ওর গালে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমারই দোষ তোর মতো একটা মেয়েকে নিজের ভাইয়ের সাথে পরিচয় করানো। আমি আমার ভাইয়ের লাইফটাই নষ্ট করেছি। তোকে কখনো ক্ষমা করবো না হোনা। তুই আমার ভাইকে যে কষ্টটা দিচ্ছিস, আল্লাহ তোকে যেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন। কথাগুলো বলেই আর দাঁড়ালো না তাহিয়া, বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আমেনা বেগম এত মানুষের ভিড়ে তাহিয়ার চলে যাওয়াটা দেখতে পেলেন না। অহনা কাঁদতে চেয়েও পারল না, শক্ত হয়ে বসে রইল যেন পাথুরে মূর্তি। পাত্রপক্ষ চলে এসেছে। অহনার ভাই নিলয় মাকে বলল বোনকে নিয়ে আসার জন্য। আমেনা বেগম সাথে কিছু মেয়েকে নিয়ে অহনার ঘরে আসলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। বিয়ে পড়ানো শুরু হবে এমন সময় তাকবীর এসে উপস্থিত হলো সেখানে। হাতে ব্যান্ডেজ, ক্লান্ত চেহারা, চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে, কপালের রগ দপদপ করছে। উপস্থিত সবার সামনে অহনার উদ্দেশ্য হঠাৎই বলে উঠল, জান, তুই না আমার বউ? এত সুন্দর করে একটা স্বামীকে রেখে তুই আরেকটা বিয়ে কেন করছিস? আমি কি তোকে কম সুখ দিয়েছি? তাকবীরের এমন বিস্ফোরক বাক্যের পর উপস্থিত সকলের মধ্যে শুরু হয়ে গেল কানাঘুষা। অহনা এখনো নিশ্চুপ হয়ে বসে আছে। আমিনা বেগম এবং বড় ভাই নিলয়ের মুখে একরাশ বিস্ময়। তারা বুঝতে পারছে না এসব হচ্ছে কি। নিলয় এগিয়ে এসে তাকবীরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, এসব কি বলছো তুমি তাকবীর? অহনার আজ বিয়ে, তুমি ওর বিয়েটা ভেঙে দিতে চাইছো কেন? কারণ ওর বিয়ে হয়ে গেছে ভাইয়া। আইন অনুসারে আমি ওর স্বামী। আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় ও কোনো সম্পর্কে জড়াতে পারবে না। কি আবল তাবল বলছো? আবল তাবল বলছি না, সত্যি বলছি আমি।
বিশ্বাস না হলেই নিজের বোনকে প্রশ্ন করুন। ওকে বলুন আমার কথা মিথ্যা হলে আমাকে যেন সবার সামনে অস্বীকার করে। ও যদি আমাকে অস্বীকার করতে পারে তাহলে আমিও সবার সামনে ক্ষমা চাইব। উপস্থিত কারো কাছেই ছেলেটির কথা মিথ্যে মনে হচ্ছে না। মিথ্যে বললে আর যাই হোক, এত মানুষের মাঝে সামনে এই কথাগুলো বলতে পারতো না। নিলয় ছোট বোনের দিকে চেয়ে কড়া সুরে বলল, ও যা বলেছে সত্যি? তোরা বিয়ে করেছিস? অহনার নতু মুখে বসে রইল। মুখ দিয়ে একটা শব্দও বের হলো না, অথচ পুরো ঘর ভর্তি মানুষ ওর দিকেই চেয়ে আছে, শুধুমাত্র ওর স্বীকারোক্তি জানার জন্য। নিলয় এবার ধমকে বলল, কি হলো? কথা কানা যাচ্ছে না, সত্যিটা বল। অহনা এবার মুখ খুলল, ভীত গলায় বলল, ভাইয়া ভাইয়া আসলে আসলে কি ও যা বলেছে মিথ্যা? অহনা একবার তাকবীরের দিকে তাকালো। ও আগে থেকেই অহনার দিকে চেয়ে আছে, দৃষ্টিতে ঘৃণা ক্রোধ সব ফুটে উঠেছে। একটা দম নিয়ে অহনা বলল, হ্যাঁ, আমার সাথে ওনার বিয়ে হয়েছে, কিন্তু সেটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি ওনার সাথে এখন সম্পর্ক রাখতে চাই না। আমার ডিভোর্স দিতে চাই। উকিলের সাথে কথা বলেছি আমি। ডিভোর্স লেটার শীঘ্রই পেয়ে যাবেন। কথা শেষ করার সাথে সাথেই ভারী হাতের চড় পড়ল ওর গালে। সামনে অগ্নি চোখে চেয়ে আছে নিলয়, ধিক্কার করে বলল, সে এমন কাজ কি করে করতে পারলি তুই? বিয়ে করেছিস আবার ডিভোর্সও দিয়ে দিচ্ছিস কেন? অহনা কিছু বলল না। মেয়ের কর্মকাণ্ডে আমেনা বেগম আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলেন। তিনি কান্নার সুরে বললেন, নিলয়, ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ওর মতো কলঙ্কিনী মেয়ের মুখ আমি দেখতে চাই না। এত সব কাহিনীর মাঝে পাত্রপক্ষ, আত্মীয় স্বজন সবাই একে একে চলে যেতে লাগলো। নিলয় গর্জন করে বলে উঠল, কি হলো? মা কি বললো শুনতে পাসনি? বাড়ি ছেড়ে বেরিয়ে যা, আর এই বাড়ির ছায়াও মারাবি না। অহনা তাই করলো। শ্বাস পোশাকেই বেরিয়ে পড়ল বাড়ি ছেড়ে। পেছন পেছন তাকবীরও আসলো। পেছন থেকে অহনার হাত ধরে ফেলল। অধিকারপূর্ণ স্বরে বলল, আমার সাথে আয়। হাত ছাড়ুন আমার। ছাড়বো না, তুই পারলে ছাড়িয়ে নে। অহনা অনেকক্ষণ টানাটানি করেও কিছু করতে পারল না। হাল ছেড়ে দিয়ে বলল, প্লিজ ছেড়ে দিন আমাকে। আমি আপনার সাথে থাকবো না। তোকে আমার সাথেই থাকতে হবে। এত সহজে তোকে ছাড়বো না আমি। আর ডিভোর্সের কথা তো ভুলে যা তুই। জোর করে আটকে রাখবেন? হ্যাঁ, নিজের ইচ্ছে না হলে জোর করেই রাখবো। আমিও দেখব আপনি কিভাবে আমাকে জোর করে আটকে রাখেন। হ্যাঁ হ্যাঁ, দেখিস। দেখার জন্য হলো আমার সাথে আয়। কোথায় নিয়ে যাবেন আমাকে? তোর শ্বশুর বাড়ি। যাব না আমি। যেতে হবে। কে শোনে কার কথা? তাকবীর ওর হাত চেপে ধরেই একটা সিএনজি দাঁড় করালো। তারপর জোর করে সিএনজিতে উঠিয়ে নিল। তবে আজ বাড়ি যাবে না। শরীরে আর সায় দিচ্ছে না, জ্বর আসছে মনে হয়। এই মুহূর্তে আরও একটা ঝামেলা পোহাতে পারবে না সে। তাই বন্ধুর ফ্ল্যাটে গিয়ে উঠল। এই ফ্ল্যাটটা খালি থাকে সব সময়, শুধু যার যখন লাগে সে তখন আসে। ফ্ল্যাটে ঢুকেই মদের বিশ্রী একটা গন্ধ পেয়ে নাক কুঁচকে ফেলল অহনা। তাকবীর নিজেও পেয়েছে গন্ধটা। মনে মনে বন্ধুদের দু চারটা গালি দিয়ে বলল, আরে শালাগুলো খেয়ে দে পরিষ্কার করেনি। আমি এখানে থাকবো না। একটু বস, আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনিও আসেন এখানে? হ্যাঁ। ছি, আমি তো খাই না। তোকে যেদিন প্রথম চুমু খেয়েছিলাম সেদিন থেকে একবারের জন্য সিগারেট ধরিনি। ইস, মিথ্যে কথা। সত্যি কথা। তুই জানিস তোকে আমি মিথ্যা কথা বলি না। অহনা কিছু বলতে যাবে উত্তরে, কিন্তু তার আগেই তাকবীর মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিল। প্রচণ্ড খারাপ লাগছে ওর। অহনা তৎক্ষণাৎ ওর কাছে এসে ধরে ফেলল।
চিন্তিত গলায় বলল, শরীর তো অনেক জ্বর, বলেনি কেন? কিছু হয়নি, চিন্তা করিস না, বস কাজ শেষ করি। আপনি বসুন, বাকিটা আমি করছি। তুই বস না, আমি করে ফেলবো। একটা কথা কয়বার বলার লাগে আপনাকে? আপনি কি আমার কথা শুনবেন না কখনো? তাকবীর কথা শুনল, মেঝেতে পাতানো বিছানায় বসে পড়ল। অহনা কোমরে শাড়ি গুজে পরিষ্কারের কাজে লেগে পড়ল। হঠাৎ পরিষ্কার করতে করতে একটা জিনিস হাতে লাগতেই চোখ মুখ কুঁচকে ফেলল বিরক্তিতে। তাকবীর সেদিকে তাকিয়েই হেসে ফেলল, বলল, বউ নিয়ে লিটনের ফ্ল্যাটে উঠেছি। কোন সেলাই যিনি করেছে আকামটা? বাই দ্য ওয়ে বউ, আমরা যিনি কোনটা ইউজ করেছিলাম? অহনা চোখ বড় বড় করে ঝাড়ু ছুঁড়ে মারল তাকবীরের দিকে। হেসে উঠল তাকবীর। বউকে জ্বালাতে ভালো লাগে। রুম পরিষ্কার শেষ, বিছানাও ঝেড়ে ফেলল অহনা। এরপর হাত মুখ ধুতে গেল। ততক্ষণে ক্লান্তি আর মাথা ব্যথায় শুয়ে পড়েছে তাকবীর। হাত মুখ ধুয়ে এসে শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল, বাসে কিছু আছে খাওয়ার মতো? কিচেনে দেখ, নুডলস আছে, আর ভাগ্য ভালো থাকলে ফ্রিজে ডিমও পেয়ে যেতে পারিস। চলবে। চা পাতা আছে? ইমন খাই, ও হয়তো এনে রেখেছে, খুঁজে দেখ। আচ্ছা, আপনি থাকুন, আমি আসছি। অহনা কিচেনে গিয়ে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে আসলো। আশেপাশে চোখ বুলিয়ে কিছু খুঁজতে চাইল। তাকবীর বইয়ের অনুসন্ধানী দৃষ্টি অনুসরণ করে জিজ্ঞেস করলো, কি খুঁজছো? তোয়ালি বা রুমাল জাতীয় কিছু। কেন? আপনার কপালে জলপট্টি দিতে হবে। বাহ, স্বামী সেবা! তুই না চলে যাবি, তাহলে এত সেবা কেন? অসুস্থ, তাই সেবা করছি। বেশি ভাবা দরকার নেই। আচ্ছা, তোয়ালে তো বারান্দায়, কিন্তু এটা দিয়ে তো কিছু করিস না, পাবলিক প্রপার্টি। রুমাল আছে আমার কাছে, এটা নে। আপনি আবার কবে থেকে রুমাল রাখেন? তোর রুমাল এটা, ওই যে কিছুদিন আগে দিয়েছিলিস সেটা। ও আচ্ছা। তাকবীর রুমালখানা প্যান্টের পকেট থেকে বের করে অহনার দিকে এগিয়ে দিল। অহনা রুমালটা ভিজিয়ে ওর পাশে বসে কপালে জলপট্টি দিয়ে বলল, রুমাল গরম হয়ে গেলে উল্টে দিয়েন। আমি একটু চা বানিয়ে আনি, রং চা খেলে একটু ভালো লাগবে। কথাগুলো বলে অহনা পাশ থেকে উঠতে চাইলে তাকবীর হাতটা ধরে ফেলল। কাতর স্বরে বলল, তোর কি হয়েছে অহনা? কিছু না। সংক্ষিপ্ত উত্তর ওর। আমার রুম থেকে যেতে চাইছিস কেন? মানছি বিয়ের ব্যাপারটা বাসায় আমার আরও আগে জানানো উচিত ছিল, কিন্তু আমি চেয়েছিলাম ব্যবসাটা আরেকটু গুছিয়ে তোকে রানী করে মনের মতন সাজিয়ে নিয়ে যাব। শুধু এই কারণেই দেরি হচ্ছিল। তাই বলে তুই চলে যেতে চাইবি আমার কাছ থেকে? আপনি অসুস্থ, এখন এই কথাগুলো থাক। আর আপনি যা ভাবছেন তার জন্য আমি যাচ্ছি না। তাহলে কেন যেতে চাস? অহনা প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, বাসায় প্যারাসিটামল, ন্যাপা বা এইস আছে? আমার কথার উত্তর কিন্তু এইটা ছিল না। আমি চা বানিয়ে আনছি। অহনা আর বসল না, সোজা কিচেনে চলে গেল। পেছন থেকে তাকবীর কয়েকবার ডাকলেও শুনল না। কিচেনের চা পাতা খুঁজে পেতে অসুবিধা হলো না। প্রায় অনেক জিনিসই আছে এই ব্যাচেলর ফ্ল্যাটের কিচেনটাতে। অহনা ভাবেনি এত কিছু পাওয়া যাবে। গরম মশলা, লেবু, আদা সব পাওয়া গেছে। ফ্রিজে শুধু ডিম না, 2 প্যাকেট মাংসও পাওয়া গেছে। অহনা বুঝলো এখানে মাঝে মধ্যে ব্যাচেলর পার্টি হয়। প্রয়োজন মতো উপকরণ দিয়ে 2 কাপ রং চা বানিয়ে নিল ও। রুমে চা দিতে এসে দেখলো তাকবীর চোখ বন্ধ করে শুয়ে আছে। অহনা পাশে এসে বসলো, মৃদু স্বরে ডাকলো, এই যে, ঘুমিয়ে পড়েছেন? তাকবীর চোখ খুলে তাকালো। অহনা চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, এটা খেলে মাথা ব্যথাটা একটু কমবে। তাকবীর কোনো মতে আধশোয়া হয়ে চায়ের কাপটা নিল, চুমুক দিয়ে বলল, নুডলস বানাবে? হ্যাঁ। আমার জন্য করো না,
আমার খেতে ইচ্ছে করে না, মুখ তেতো হয়ে আছে। জ্বরের জন্য এমন লাগছে। দাঁড়ান, একটু খুঁজে দেখি কোনো ওষুধ পাওয়া যায় কিনা। অহনা খুঁজলো কিন্তু পেল না। তাকবীর বিছানায় শুয়ে ব্যস্ত অহনাকে দেখে বলল, আমার বুকে এসে ঘুমাবি একটু? আমার জ্বরের ঔষধ তুই, আর কোনো ওষুধের প্রয়োজন নেই। স্বামীর মুখে এমন কথা শুনে সেই চিরচেনা সুখ সুখ অনুভূতি ঘিরে ধরল অহনাকে। তথাপি সে কপট রাগ দেখিয়ে বলল, আপনি চুপ করুন তো, একটা কথা বলবেন না? আমি দেখি বাইরে গিয়ে কোনো ফার্মেসি খোলা পাই কিনা। নাপা খেলে জ্বর সারে না আমার। তাহলে কি খেলে সারে? এইস বা প্যারাসিটামল? না। তাহলে কি খান বলুন, সেটা নিয়ে আসছি। তোকে এসে খাইয়ে দিয়ে যে আমাকে, তাহলেই কমবে। অহনা নিজের হাতে থাকা বালিশ ছুঁড়ে মেরে বলল। অসভ্য একটা। ঘোলাটে চোখেই হেসে উঠল তাকবীর। এরপর চোখ বন্ধ করল। জ্বর বাড়ছে সে বুঝতে পারছে, কিন্তু অহনাকে এত রাতে একা বাহিরে কিছুতেই যেতে দিবে না। কিন্তু চোখ খুলতেই দেখল অহনা সামনে নেই। দরজা খোলার আওয়াজ হলো। তাকবীর যতটুকু পারে সর্বশক্তি চিৎকার করে বলল, অহনা, যাস না। 5 মিনিটেই চলে আসবো। দরজা বন্ধ করে চলে যাওয়ার আগে উত্তর দিল অহনা। এরপর আর তাকবীরের আরও কোনো আওয়াজ পৌঁছানোর আগেই চলে গেছে ও। কোথায় জ্বর, কোথায় কি? দিশেহারা পাগলের মতো খুঁজতে লাগলো নিজের বউকে। 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা যখন অহনা এলো না, তাকবীর নিজের শরীরের সর্বশক্তি একত্র করে উঠে বাহিরে চলে এলো। একসাথে বারবার ফোন করলো অহনাকে, কিন্তু ফোন বন্ধ। কোথায় গেল মেয়েটা? এত রাতে কাকে ফোন করবে? আশেপাশে কয়েকটা গলি খুঁজেও যখন পেল না অহনাকে, তখন প্রচণ্ড অসহায় বোধ হলো ওর। ছোট বোন তাহিয়াকে ফোন করলো। তাহিয়া রিসিভ করতেই বলল, অহনাকে পাচ্ছি না রে, আমার জন্য ওষুধ আনতে বেরিয়েছিল। তুই কি জানিস, তোকে কিছু বলেছি? তোর বউ আমাকে আর কি বলবে? খুঁজো না, বাদ দাও। ও তোমাকে ফাঁকি দিয়েছে। ও এমনিতেই তোমার সাথে থাকবে না। ওষুধ আনা তো একটা উচ্ছিলা ছিল বের হওয়ার। বাসায় ফিরে যাও। ও এমন করবে না। তাকবীরের কণ্ঠে আত্মবিশ্বাস। যে মেয়ে নিজের স্বামীকে রেখে বিয়ের পিঁড়িতে বসতে পারে, তার কাছে এটা কিছুই না। পাগলামি করো না, বাসায় যাও ভাইয়া। তাকবীরের অসহ্য ঠেকল বোনের কথা। সে মুখের ওপর ফোন কেটে দিল। তারপর আবারও হন্য হয়ে খুঁজতে লাগলো। কিন্তু খুঁজতে খুঁজতে কখন রাস্তার মাঝে চলে এলো খেয়ালই করলো না। অনেক রাত হওয়ায় গাড়ি চলাচলও কম। হঠাৎই একটা মালবাহী ট্রাক একদম কাছাকাছি চলে আসায় তাকবীর অপ্রস্তুত হয়ে পড়ল। শরীর নিয়ন্ত্রণ হারালো এবং সামনেই নিজের মৃত্যু দেখতে পেল। কিন্তু হঠাৎই যেন কি হলো, সেকেন্ডের ব্যবধানে কেউ ধাক্কা মেরে ওপাশে ফেলে দিল তাকে। চোখ খুলেই দেখতে পেল এক ভয়ার্ত মানবীর মুখচ্ছবি। সে প্রিয় মানুষ হারানোর ভয়ে আতঙ্কিত। সেই মেয়েটি তার প্রেয়সী অহনা। স্ত্রীকে পেয়ে তাকবীর জানে প্রাণ ফিরে পেল। তবে সে স্ত্রীর প্রতি চরম নাখোশ। উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল, তোকে না বলেছিলাম বাইরে বের হতে না, তাও গেলি। 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা কোথায় ছিলি? এদিকে ফার্মেসি সব বন্ধ হয়ে গিয়েছিল, তাই একটু দূরে হাসপাতালের ফার্মেসিগুলো থেকে আনতে গিয়েছিলাম। আপনি কেন বের হয়েছেন? তোকে খুঁজতে। এত পাকনামি করতে কে বলেছিল তোকে? অহনা ঠোঁট উল্টে বলল, বকছেন কেন? বকা তো সামান্য, তোকে উল্টে ঝুলিয়ে রাখা উচিত। বাহ, উপকারীর প্রতিদান আপনি এইভাবে দেন? না তো, এটা তো শাস্তি। প্রতিদান তো দেব ভিন্ন উপায়ে। কিভাবে? শুনতে চাস? হ্যাঁ বলুন। তোর নাভির ওপরে কালো কুচকুচে তেলটায় চুমু খেয়ে বলতে চাই ভালোবাসি। আর তোর বুকের
অহনা আর বাড়তে দিল না, হাত দিয়ে তাকবীরের ঠোঁট চেপে ধরে বলল। অসভ্য। তাকবীর হাত সরিয়ে দিল। শেষ হয়নি তো, শেষ করি। না। অহনা ওর মুখে আবারও হাত চেপে ধরল। তাকবীর মিটিমিটি হাসতে লাগলো। প্যারাসিটামল খেয়ে আরও বেশিক্ষণ জেগে থাকতে পারেনি তাকবীর, ঘুমিয়ে পড়েছিল। তবে পাশে শুয়ে থাকা অহনার চোখে ঘুম আসছিল না কিছুতেই। বিভিন্ন ধরনের চিন্তা গ্রাস করছিল মস্তিষ্ককে। পরবর্তী দিনগুলোতে কি করবে সেটাও ভেবে পাচ্ছে না, তাকবীরকে কিভাবে মানাবে সেটাও বুঝতে পারছিল না। সকালে যখন তাকবীরের ঘুম ভাঙল তখন শরীরে জ্বর ছিল না, তাই শরীরটা একটু ভালো লাগছিল। তবে পাশ ফিরে স্ত্রীকে দেখতে না পেলে শঙ্কিত হলো। দ্রুত উঠে ওয়াশরুম, কিচেন, বারান্দা কিছু বাদ রাখলো না খুঁজতে। কোথাও নেই, আবারও চলে গেল। তাকবীর ফোন বের করে কল করতে যাবে, তখনই নজরে এলো দুটো টেক্সট এসেছে ওর ফোনে। প্রথমটা ওর ডাক্তার বন্ধুর আর দ্বিতীয়টা অহনার। তাকবীর প্রথম অহনার মেসেজটাই পড়ল। কেন ছেড়ে যাচ্ছি সেটা বলতে চাই না, তবে আপনার ভালোর জন্যই এটুকু জেনে রাখুন, ডিভোর্স লেটার আপনার বাসায় পৌঁছে যাবে আজ। আমি সাইন করেছি, আপনিও করে দিন। আর হ্যাঁ, ভালো থাকবেন, আমাকে মনে রাখবেন না। আগামী দিনগুলো রঙিন হোক। মেসেজটা পড়ে তাকবীরের কান্না পেল। কোনো ভালোর জন্য অহনা ওকে ছেড়ে যাচ্ছে। যে জীবনে এই মেয়ে থাকবে না সেই জীবন কি বা আর ভালো হবে। নিজেকে সামলে তাকবীর ওর বন্ধুর মেসেজটা পড়ল। ভাই, তোর কথা মতো আমি আবার ভাবির রিপোর্টগুলো চেক করেছি। নামের ভুলের জন্য একটা গন্ডগোল বেঁধে গেছে। ওনার নামে আরেকজন ছিলেন। ওই মেয়ের জরায়ুতে টিউমার ধরা পড়েছে, সেটা অস্ত্রোপচার করতে হবে। এরপর সে আর কখনো মা হতে পারবে না। স্টাফদের গাফিলতির জন্য একজনের রিপোর্ট আরেকজনের কাছে চলে গেছে। ভাবি সম্পূর্ণ সুস্থ, চিন্তার কোনো কারণ নেই। তাকবীর স্তব্ধ হয়ে গেল। তাহলে এজন্যই অহনা ওর থেকে দূরে সরে যেতে চায়? দূরে সরে যাওয়া এতই সহজ? তাকবীর অহনাকে ফোন করলো। যথারীতি ফোন বন্ধ পাওয়া গেছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোথাও পেল না। হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল মেয়েটা। অহনাদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলো সেখানেও যায়নি। যতই রাগ হোক, মেয়েকে পাওয়া যাচ্ছে না শুনে অহনার বাবা, মা, ভাই সবাই দুশ্চিন্তা করছে। অহনার বন্ধু বান্ধবরাও জানে না মেয়েটা কোথায়, হঠাৎ কোথায় উধাও হলো। সারাদিন খোঁজাখুঁজি করে অনেক রাতে ক্লান্ত দেহে নিয়ে বাড়ি ফিরল তাকবীর। তাহিয়া ভাইকে দেখে বলল, খোঁজ পেলে? না রে। পাবেও না। যে নিজে থেকে হারায় তাকে খুঁজে পাওয়া যায় না। নাও তোমার ডিভোর্স লেটার, সাইন করো। তাহিয়া এগিয়ে দিল বিচ্ছেদপত্র। তাকবীর এক টানে সেটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। ক্রোধিত স্বরে বলল, আমি ওর প্রেমিক নই যে মন চাইলো প্রেম করলাম, মন চাইলো না ব্রেকআপ করলাম। আমি ওর স্বামী, ও বাঁচলেও আমার, মরলেও আমারই। তাহিয়া জানতো তার ভাই সাইন কিছুতেই করবে না। ভাইকে চেনে, আর সে এটাও জানে অহনাকে ঠিকই খুঁজে বের করবে তার ভাই। পুরনো সব ছেড়ে এসেছে অহনা। এই খুঁতে ভরা জীবন সে একাই কাটাবে। তবুও প্রিয় মানুষের অপূর্ণতার কারণ সে হতে চায় না। মানিব্যাগের সামনে পকেটে তাদের দুজনের একসাথে ফ্রেমবন্দি একটা ছবি আছে। এই ছবিটা কাজী অফিসে বসে তোলা। তখন তারা নববিবাহিত। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাকবীর। আজ 1 মাস হতে চলল, অহনার কোনো খোঁজ নেই। ও কি আর কখনোই ফিরবে না? ও কি জানতে চাইবে ওর অভাবে হৃদয় পুড়ছে কতটা, এতটা পাষাণ? রাজশাহী শহর ভীষণ সুন্দর। বাড়তি মানুষ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটও নেই তেমন। শহরটাকে এই অল্প সময়ে ভীষণ ভালো লেগেছে অহনার। এখানে সে এক বান্ধবীর বাসায় উঠেছিল কিছুদিনের জন্য, পরে নিজের জন্য একটা বাসা দেখে উঠে গেছে সেখানে।
এই বাসাটা ছিমছাম, বাড়িওয়ালারা থাকে না এখানে, কেয়ারটেকারই সব দেখাশোনা করে আর মাসে মাসে ভাড়া তুলে বাড়িওয়ালাকে পাঠায়। যাই হোক, ছোট এই বাসাটা এখনো সাজানো হয়নি, শুধু থাকতে জরুরি যা লাগে সেটুকুই। বাড়তি খরচ করে টাকা নষ্ট করা যাবে না, চাকরি পেলে পরে গোছানো যাবে। এর মধ্যেই কয়েকটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া হয়েছে। আজ অবশ্য একটা ডাক এসেছে, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে তৈরি হতে শুরু করলো। খাওয়া দাওয়া, ঘুমানো, ব্যবসা সব কিছুতেই আজকাল অনিয়ম যাচ্ছে, মন টিকছে না কোথাও। ছেলের এমন পরিস্থিতিতে তাজকিয়া বেগম মর্মাহত হলেন। ভেবেছিলেন আজ কাজ থেকে ফিরলে কথা বলবেন ছেলের সাথে। প্রতিদিনের মতোই অনেক রাতে বাসায় ফিরল তাকবীর। ছেলেকে ফিরতে দেখে তাজকিয়া বেগম গম্ভীর কণ্ঠে ডাকলেন, তাকবীর। তাকবীর মায়ের দিকে চেয়ে বলল, কিছু বলবে? আমার সামনে এসে বসো। তাকবীর বসল। তাজকিয়া বেগম বললেন, তুমি কি শুরু করেছো? কি শুরু করেছি? জীবনটা নিয়ে হেলাফেলা। তোমার কি উচিত না সব ভুলে সামনে এগোনো? আমি পারবো না মা, এটা অসম্ভব ব্যাপার। সম্ভব। আমি তোমার আবার বিয়ে দেব। আমার ডিভোর্স হয়নি, আমি বিবাহিত মা। ওই মেয়ে ফিরবে না, ওকে ভুলে যাও। ও ফিরবে মা, ও ফিরবে। এটা বলেই তাকবীর আর বসল না, গটগট পায়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। জল রঙে আঁকা প্রিয়তমার শুদ্ধ মুখশ্রীতে তাকিয়ে ধরা গলায় বলল, আমি জানি তুই ফিরবি। আমার অপেক্ষা, আমার ভালোবাসা, আমার অনুভূতি মিথ্যা হতে পারে না। চাকরি পেয়ে গেছে অহনা, তাই আজ ভীষণ খুশি। তবে হঠাৎ করেই মনটা ভীষণ ভার লাগতে শুরু করেছে। কতদিন হয় মানুষটাকে দেখে না, কথা শোনে না। কেমন আছে সে? ভালো আছে তো? অহনা ছটফট করে প্রতি রাতে, মন চায় ধরণী কাঁপিয়ে চিৎকার করে কাঁদতে। তবে ভেতরের কান্নাটা কোথাও যেন আটকে থাকে, বাহিরে আসতে চায় না। শুধু অনুভব হয় বুকের ভেতরে একটা মস্ত পাথর তৈরি হয়েছে, আস্তে আস্তে হিমালয়ের রূপ নেবে। সারাদিন অফিসের কাজ করে এসে বেশ ক্লান্ত লাগে। এই অবসাদ নিয়েই রান্না বান্না, ধোয়া মোছা সব করতে হয়। নতুন জীবনটা মোটেও সুখকর নয়। বেঁচে থাকার রসদটুকু খুঁজে পায় না অহনা। আজ ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, ফলশ্রুতিতে অফিসে যেতেও দেরি হলো। তার জন্য কিছু কুটোবাক্য শুনতে হলো। এটাই চাকরি জীবন, অন্যের অধীনে থাকলে কথা শুনতেই হবে। নিজের কেবিনে এসে বসে অহনার কাজে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু শরীরটা কেমন খারাপ লাগছে, মাথা ঘুরছে। দুপুরে ছুটি নিবে ভাবলো। লাঞ্চ আওয়ারে নিজের ডেস্ক থেকে উঠে একটু সামনে এগুতেই মাথা ঘুরে পড়ে গেল অহনা। অনেকেই তখন ছিল না অফিসে, তবে যারা ছিল তারা দ্রুত এগিয়ে এলো। অহনার কলিগরাই ওকে হাসপাতালে নিয়ে এলো। ডাক্তার চেক আপ করে জানালো অনিয়মিত খাদ্য অভ্যাস, কম ঘুমানোর কারণে প্রেশার ওঠানামা করছে। এখন থেকে নিয়ম মাফিক চলতে হবে। অহনার কলিগরা চলে গেল, কারণ তারা কেউই ছুটি নেয়নি। অবশ্য ফর্মালিটিস শেষ করে একটু পর অহনা নিজেও চলে গেল। হাসপাতালের সিঁড়ি দিয়ে নামতে নামতে অহনা ভাবল, আজ তো আর অফিস হবে না, একটু বাজারে যাওয়া উচিত, নয়তো রাতে ডিম ভাজা দিয়েই চালাতে হবে। এসব ভাবতে ভাবতেই নিচে নামছিল ও। হঠাৎই ওপর থেকে কেউ ওকে ডেকে উঠল। আহনা আপু। অহনা চমকে উপরের দিকে তাকালো, দেখলো ডাক্তারদের অ্যাপ্রন পরিহিত একজন পুরুষ দ্রুত নেমে আসছে। অহনা মনে করতে পারল না লোকটাকে সে চেনে কি না। আমি জিহাদ, তাকবীরের বন্ধু। কথাটা শুনে অহনা আরেক দফা চমকালো। জিহাদ আবার বলল, আপনি কি অসুস্থ? হাসপাতালে যে? না না, ওই অনিয়মের কারণে প্রেশার আপ ডাউন করেছিল একটু, এখন ঠিক আছে।
আচ্ছা, 5 মিনিট সময় হবে, কিছু কথা বলবো। জি ভাইয়া, বলুন। আসলে এখানে দাঁড়িয়ে এসব কথা বলতে ভালো লাগছে না, তবে সময় স্বল্পতার কারণে এখানেই বলতে হচ্ছে। এই কথাগুলো আপনার জানা উচিত। অহনা কৌতূহল বোধ করলো, কি এমন কথা যেটা জানা উচিত। জিহাদ একটু থেমে আবার বলল, আপনার আর তাকবীরের ঘটনা সবটাই আমি জানি, তবে আপনি একটা ব্যাপার জানেন না। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এই একই নামের কারণে স্টাফদের অর্শতার জন্য আপনার রিপোর্ট অন্য একজনের কাছে আর অন্য মেয়েটির রিপোর্ট আপনার কাছে এসেছে। আপনার মূল রিপোর্ট অনুযায়ী আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার জরায়ুতে কোনো সমস্যা নেই, আপনি মা হতে পারবেন। তাকবীরের সবটা জানিয়েছি আমি। জিহাদের কথাগুলো শুনে অহনা এতটাই বাকরুদ্ধ হয় যে আর কথাই বলতে পারে না। তাহলে শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির কারণে একটা নিরপরাধ মানুষকে এতটা কষ্ট দিয়েছে সে, এই ইহজন্মে কি মানুষটা তাকে ক্ষমা করবে? এতদিন নিজেকে ওই একটা কারণে আটকে রাখতে পারলেও আজ আর পারল না। এই মিথ্যে ভালো থাকার জীবন ছেড়ে বেরিয়ে পড়ল সত্যিকারের ভালো থাকার জীবনের উদ্দেশ্যে। প্রতিদিনকার মতো সকালের নাস্তা না খেয়েই বেরিয়ে পড়ল তাকবীর। অবশ্য খাওয়া দাওয়ার সময় জ্ঞান কবেই ভুলেছে সে, শুধু কোনো রকম একটু বেঁচে থাকতে পারলেই হলো। গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট খোলার পর সামনে তাকাতেই যা দেখল তাতে হৃৎপিণ্ড নামক বস্তুটার গতি আরও বৃদ্ধি পেল। অনেক আকাঙ্ক্ষিত সেই মানুষটির ক্লান্ত বিধ্বস্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে সামনে। এটা কি সত্যি, নাকি সকাল সকাল স্বপ্ন দেখছে, নাকি এখনো ঘুম থেকেই ওঠেনি সে? যদি সত্যি এটা স্বপ্ন হয় তাহলে এই স্বপ্ন কখনোই না ভাঙুক। এভাবেই দুজন দুজনের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতেই হবে না। তাকবীরের এমন ভাবনার মাঝেই বাস্তব হয়ে ধরা দিল তার বিশেষ রমণীটি। আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমাকে মাফ করে দিন। তৃষ্ণার্ত বুকে নামলো প্রণয়ের ধারা। হারানো শান্তিটা ফিরে পেল বুকের মাঝে। স্থান কাল ভুলে সেও বাহুতে ভরে নিল প্রিয় রমণীটিকে। অথচ ভেবে রেখেছিল দেখা হলে প্রচণ্ড রাগ দেখাবে, একটুও নরম হবে না। কিন্তু ওই সব ভাবনা ওই মুহূর্তে এলাকা ত্যাগ করেছে। পারিবারিক কাঠগড়ায় দাঁড়িয়ে আছে অহনা। মা, বড় ভাইয়ের, বাবার বিভিন্ন রকমের প্রশ্ন। এতদিন কোথায় ছিল, কেন গেল, কার কাছে ছিল, ইত্যাদি ইত্যাদি। এসব প্রশ্ন শুনে অসহায়ের মতো তাকবীরের দিকে চেয়ে রইল সে। স্ত্রীর অবস্থা বুঝতে পেরে তাকবীর পরিস্থিতি সামলানোর জন্য বলল, আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, দোষ আমারই। আমি ভুল করলেও সরি বলিনি, তাই ম্যাডাম রাগ করে আমাকে শাস্তি দেওয়ার জন্য দূরে চলে গিয়েছিলেন। এখন আমার শাস্তি শেষ, তাই ফিরে এসেছেন। আব্বা, আম্মা, ভাইয়া, আপনারা প্লিজ ওকে আর প্রশ্ন করবেন না, এখন একটু বিশ্রাম নিতে দিন। এবার সবাই শান্ত হলো। অহনার বাবা স্ত্রীকে নির্দেশ দিলেন তাকবীরের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে। তাই আমেনা বেগম কিচেনে গেলেন। অহনার বাবা, ভাই এবং স্বামীর মুখোমুখি বসে আছে। প্রথমে অহনার বাবাই শুরু করলেন, বললেন, যা হয়েছে সেটা বাদ, এখন নতুন করে ভাবতে হবে তুমি কি চাও। তাকবীর সহাস্য উত্তর দিল, বাবা, আমিও সেটাই ভেবেছিলাম। আপনার মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করুন। সব রীতি মেনে আবার আপনার মেয়েকে আবার নিজের জীবনসঙ্গী হিসেবে চাই। তাকবীরের কথা শুনে অহনার বাবা, ভাই প্রসন্ন হাসলেন আর অহনা লজ্জা পেয়ে নিজের ঘরে চলে গেল। আজ বিকেলেই তাকবীরের পরিবার এলো অহনাদের বাসায় ওকে দেখতে। আজই বিয়ের দিন তারিখ ঠিক হবে। দেখাদেখি শেষে বিয়ের কথাবার্তা হলো। তাকবীর দুই পরিবারের সবাইকে মানিয়ে নিয়েছে, তাই কেউ অখুশি নয়।
দেখাদেখি শেষ হয়ে যাওয়ার সময় কৌশলে অহনাকে একা ডেকে নিয়ে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে গম্ভীর সুরে বলে, এইবারই প্রথম আর এইবারই শেষ। আর কখনো যদি এইভাবে হারিয়ে যাস তাহলে ফিরে এসে দেখবি আমি অনন্তকালের জন্য হারিয়ে গেছি, যেখান থেকে তুই হাজার ডাকলেও আর ফিরে আসতে পারবো না। অহনা কেঁপে উঠল, ছলছল চোখে চেয়ে বলল, আপনাকে রেখে আর কখনো কোথাও যাব না। তাকবীর প্রসন্ন হাসল। অহনা মুখ লুকালো তার ব্যক্তিগত পুরুষটির বুকের মাঝে। এভাবেই শুরু হলো তাদের নতুন একটি জীবন, যে জীবন হবে হাসি, দুঃখ, আনন্দ, বেদনার, তবে বিচ্ছেদের নয়। সে তোমাকে টেক্সট কিংবা কল করবে না জেনেও তুমি যখন ঘুম থেকে উঠে সবার আগে তোমার মোবাইলটা নিয়ে কল লিস্ট অথবা ইনবক্সে উকি দাও, তখন তুমি মুছে নেবে। এটা হচ্ছে তোমার মরিচিকার পেছনে ছুটে চলা। তোমার মোবাইলে কোনো কল কিংবা টেক্সটের নোটিফিকেশনের শব্দে অজানা কোনো এক শান্তির আশায় বুকটা যখন আটকে ওঠে, তখন তুমি বুঝে নেবে এটা হলো তোমার ভালোবাসার মানুষটির জন্য সারা জীবনের অপেক্ষার বহিঃপ্রকাশ। তোমার সবগুলো মোবাইল নাম্বার তার ব্লক লিস্টে থাকার সত্ত্বেও তুমি যখন অন্য কোনো নাম্বার থেকে কল দিয়ে ভালোবাসার ভিখারি হও, তখন তুমি বুঝে নিবে এটা হলো তাকে আর একবারে ফিরে পাওয়ার আকুতি। তোমার ফেসবুকের আইডি তার ব্লক লিস্টে যাওয়ার কারণে যখন কোনো আইডি থেকে তাকে লুকিয়ে দেখে যখন বুক ফাটা দীর্ঘশ্বাস ফেলো, তখন বুঝে নেবে এটা হলো ভালোবাসার এক অজানা তৃপ্তি। সে তোমাকে মনে রাখে না জেনেও যখন রাতের আধারে তার জন্য চোখে জল ফেলে বালিশ ভেজাও, তখন তুমি বুঝে নেবে এটা হলো তোমার গভীর ভালোবাসার নিশ্চিত পুরস্কার। ভালো থাকুক পৃথিবীর এই অভাগা মানুষগুলো। ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয়। মেয়েদের যখন কথায় কথায় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দেব, পড়তে হবে না আর, এসব বলে হুমকি দেওয়া হয়, তখন রাতের পর রাত মেয়েরা ভেতরে ভেতরে কুকুরে মরে যায়। ছেলেদের মতো মেয়েরা রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারে না, কারণ তারা যে মেয়ে, নারী। মেয়েদের বাসা থেকে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই, কারণ পরে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে। তাই নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফুপিয়ে কাঁদতে হয়, আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয়। ভালোবাসার মানুষটা দেওয়া কষ্ট, তাকে না বুঝতে পারা, না পাওয়ার ব্যর্থতা মেয়েদেরও থাকে, কিন্তু মেয়েদের কষ্টটা তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে। সৃষ্টিকর্তা তাদের সীমাহীন ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে, কোনো অভিযোগ করার ক্ষমতা নেই, শুধু নীরবে চোখের পানি ফেলে। তারা চাইলেও কষ্ট কমানোর ক্ষমতা নেই। কখনো দেখেছেন মেয়েরা কষ্টে দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিংবা সারাদিন রুমের দরজা আটকিয়ে বসে থাকতে? ওই অধিকারটুকুও যে নেই, কারণ পরিবারের মানুষ কি ভাববে। এভাবে হাজারো চাপা কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদের। এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজারো কথার বিষ হজম করতে হয়। হ্যাঁ, এটাই নারীদের জীবন। তোমাকে একটা ক্ষতের কথা খুব করে জানাতে ইচ্ছে করে। আমার বেঁচে থাকার সম্বলটুকুতে আমি তোমাকে টের পাই। আমার বাঁচতে ইচ্ছে করে, হাসতে ইচ্ছে করে তোমার সাথে। তুমিহীন আমি সর্বহারাদের দলে, তুমিহীন সর্বহারা হতে চাই না। ছোট্ট একটা জীবন আমাকে ভিক্ষা দেওয়া যায় না? বোঝাতে ইচ্ছে করে আমি তোমাকে ছাড়া ভালো থাকি না। তুমি দূরত্ব টেনে ওপাশ থেকে অসুখ ছড়িয়ে দাও বুকের বাঁ পাশটায়। তুমি যত দূরে যাও ঠিক ততটা কাছ থেকে কাছে থাকার স্বপ্ন তীরে এসে বুকে বেঁধে যন্ত্রণা ছড়ায়। অসহ্য যন্ত্রণা, দেখা যায় না, ছোঁয়াও যায় না। খুব জানতে ইচ্ছে হয়, এই যে তুমি স্বপ্ন দেখালে, যত্ন বোঝালে, ফিরিয়ে দিয়ে যন্ত্রণা দিচ্ছ। ধরো তুমি নতুন মানুষের সঙ্গে প্রথম রাতের অনুভূতি শেষ করলে সবে মাত্র, তারপর যখন হজরে গোসল করবে
সেই মুহূর্তে শেষ রাতে মসজিদের মাইক থেকে শুনলে আমার জানাজার সময়সূচি সব শেষ করে তুমি সুখে থাকবে তো? তোমার আঙুল তোমার দিকে উঠিয়ে খুনি মনে হলে আমাকে ক্ষমা করো। জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরানো সিরামিক বা ম্যালামাইন প্লেটে ভাত আর ছোট মাছের চচ্চড়ি দিয়ে খেতে পারবেন, যতদিন ভাই বোনের জামা কাপড় বই খাতা নিয়ে টানাটানি করবেন, যতদিন পুরানো জামা পরে এলোমেলো বিছানায় গা এলিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারবেন, জীবন ততদিনই সুন্দর। অতঃপর একদিন আপনি আসতেই সিরামিকের ডিনার সেট নামানো হবে, হরেক পদের রান্না হবে, কোনো বাটিতে পোলাও, কোনো বাটিতে রোস্ট। ছোট ভাই বোন হাত ধোয়ার জন্য পানি এগিয়ে দেবে। খাওয়ার শেষে চিরু চেনা ঘরে ঢুকে দেখবেন আপনার জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে একটা বড় ব্যাগ বা ট্রলিতে তুলে রাখা। এত সাজানো জিনিসপত্র দেখেও আপনার চোখের কোণে চকচক করবে নোনা বাণী। নতুন থ্রি পিসটা খুলে সেদিন আর পুরনো কাপড় পরে ঠাস করে শুয়ে পড়তে পারবেন না। ঘড়ির কাঁটায় যখন বিকেল, ঠিক তখনই বাইরে থেকে ডাক পড়বে। এক বুক কষ্ট আর দু চোখে পানি নিয়ে বেরিয়ে যেতে যেতে বলতে ইচ্ছে হবে, মা এবার এলে পুরনো থালা বাসনেই খেতে দিও, তোমার নতুন ডিনারের সেটটা তো মেহমানদের জন্য। কথাটা আপনার গলা পর্যন্ত এসেও আটকে যাবে, কারণ যতই অস্বীকার করুন না কেন জগতের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরের মানুষ আর মা বাবার ঘরের মেহমান হয়ে যায়। ভালোবাসা কি শব্দের অপেক্ষা থাকে, নাকি কিছু অনুভূতি নীরব থাকলেই সুন্দর থাকে? জানালার পাশে বসে ভাবতে গিয়ে হঠাৎ মনে হলো, কেউ কি কখনো নীরবতায় ভালোবেসেছে আমাকে? এমন কেউ যে কখনো বলেনি কিন্তু সব সময় ছিল। মায়ের হাতের খাবারের, বাবার ক্লান্ত চোখের গভীরে কোনো বন্ধু চুপচাপ পাশে থাকার মাঝে ভালোবাসা কি ছিল না? হয়তো আমরা কেবল মুখে শোনা কথাগুলোকে ভালোবাসা ভাবি, কিন্তু আসল ভালোবাসা তো চুপচাপ থেকেই করা, আসল ভালোবাসা তো চুপচাপ থেকে যায়। ভালোবাসা মানে কাউকে জড়িয়ে ধরা নয়, বরং দূরে থেকেও তার মঙ্গল কামনা করা। ভালোবাসা মানে সারাদিন কথা বলা নয়, বরং কাউকে অনুভব করা। ভালোবাসা মানে যখন সে পাশে নেই। ভালোবাসা মানে হাজারবার বলা ভালোবাসি নয়, বরং একবার না বলেও সারা জীবন অনুভব করানো। কিছু ভালোবাসা শব্দহীন হয়, তবুও তারা গভীর। একজন শিক্ষক বলতেন, জীবনে যাই কিছু করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শোনো, নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও, বিকেলে মিষ্টি রোদে আনমনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বই ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে তবে তবে সেটাই হোক তোমার সঙ্গী। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো, প্রার্থনা করো, পুরানো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক করে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো, যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফরমেন্স খোঁজার ভুল করো না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতে বেশি পছন্দ করে। তুমি যদি পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কের সময় কাটানো যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনে আনন্দ ভোগ করো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও, ঘরের কোনায় একটা ফুল রাখো, সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয়,
কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে। এসব ভাবনাকে প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তি গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে। অভিমান এক অদ্ভুত জিনিস। কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না। অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কয়জনের থাকে? অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে কত মানুষ অবলীলায় ছেড়ে যায়। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় পর তা অভিযোগের রূপ নেয়। অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে। তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায়, দুজন যতটা দূরত্ব চলে গেলে আর কখনো কারো প্রতি হৃদয়ে বিন্দু মাত্র অনুভূতি থাকে না। সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়। আমার দেওয়ার সব থাকবে। লাস্ট মেসেজ, বোবা আর্তনাদ, নীরব অভিমান, ছলছল চোখ নিয়ে তাকিয়ে থাকা স্মৃতি, ঠোঁটে চুমুর দাগ। শুধু আমি যদি না থাকি, যদি ফুরিয়ে যাই কথা ফুরাবার আগে, যেমন করে ফুরিয়ে যায় সময়, হারিয়ে যায় মানুষ, খুব প্রিয় জিনিস এবং জীবন। যদি আর না থাকি, যদি আর ডাকে সাড়া না দিই কখনো, শেষের বার্তায় তোমায় না পাওয়া, না ছোঁয়া, না দেখার আক্ষেপ, তোমায় বলতে না পারা অজস্র কথামালা নিয়ে যদি আমি আর ফিরে না আসি, আমার দেওয়ার সব থাকবে। বিশ্বাস করো, ঠোঁটে চুমুর দাগ, আলিঙ্গনের রেশ, ছলছল চোখে তাকিয়ে থাকা স্মৃতি, সব কিছু। শুধু আমিই থাকবো না, দেখে নিও। অভিমানে নিস্তব্ধ নীরবতায় মানুষ হারিয়ে গেলে ফিরে আসে না। জানি শোকে পাথর হবে হৃদয়, যেমন করে শোকে মরে যায় স্মৃতিটা। আহত পাখির মতো ছটফট করতে থাকবে বুকের পাঁজর। মনে পড়বে আমার কথা। আমার দেওয়ার সব থাকবে। পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়ালেই চোখে ভাসবে আমার আধমরা মুখ। সেদিন চোখের পানি দেখে যদি আমার আত্মা কষ্ট পায়, তবে লুকাবে কান্না। লাস্ট মেসেজ পড়ে তুমি মূর্ছা যাবে বারংবার। কি এক বিড়ম্বনা বলো তো? না পারবে কাউকে বলতে, আর না পারবে সইতে। যেমন বিড়ম্বনায় আমি পড়ে থাকি রোজ। আমার দেওয়ার সব থাকলেও আমি যে থাকবো না। জীবনটা ছোট্ট, ছোট্ট এই জীবনে তোমায় ছাড়া কিছুই চাইনি তো। আমার দেওয়ার সব থাকবে, শুধু আমিই থাকবো না, দেখে নিও। লাস্ট মেসেজে ঠোঁটে চুমুর দাগ। তোমাকে ভালোবেসে দুরারোগ্য ব্যাধিতে ভোগা, তোমাকে পাবো না ভেবে সহস্র নিঘুম রাত, সব থাকবে। কি আশ্চর্য, দেখো, পৃথিবীতে সব থাকবে, শুধু আমিই থাকবো না, ভালোবাসবো না, ছলছল চোখে কখনো তাকাবো না। আর আমি না থাকতে তুমি সুখী হতে পারবে। তারপর তুমি বুঝবে প্রেমিকার লাশে প্রেমিকের কোনো অধিকার থাকে না। আমাকে ছুঁতে চাইবে, এক নজর দেখার আকুতিতে শেষ হয়ে যাবে, পারবে না। ঠিক যেমন আমিই পারিনি। আমাকে শেষবার ছুঁতে না পারার এই আক্ষেপ আর শোক নিয়ে তুমি কি সুখী হতে পারবে? বলো, পারবে? সব আছে, শুধু তুমি নেই বলে আকাশ খুব মান করেছে। তুমি নেই বলে বাতাসে সেই আমেজটা নেই। তুমি নেই বলে গানের কলি বুকের ভেতর তীরের মতো লাগছে। তুমি নেই তাই আমিও উদাস হয়ে চোখের পাতা ভেজাই দলে দলে। তুমি যদি যাও চলে, বলবো না কোনো কিছু, ডাকবো না আর পিছু ফিরে। সময়ের স্রোতধারায় একদিন বুঝবে আমায়, আমি ছিলাম তোমার পাশে, আমি আছি, আমি থাকবো ছায়া হয়ে সুখে দুঃখে। আজীবন আমরণ আমার একলা হৃদয় নিয়ে। ভালো থাকার সিক্রেট কি? হয়তো আপনারাও একমত হবেন। উত্তর হলো সব সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। জানেন তো, আবেগী হয়ে নিজের লুকানো অনুভূতিগুলো কারো কাছে খুলে ধরতে নেই, কারো কাছে প্রমাণের প্রয়োজন নেই। তার প্রতি আপনার অনুভূতিটা ঠিক কতখানি, সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায়, হারিয়ে যায় বিষাদ শূন্যে।
আর আপনি যদি আবেগের বশে নিজের লুকানো অনুভূতিগুলো কারোর সামনে তুলে ধরেন, একটা না একটা সময় আপনাকে দুঃখ পেতেই হবে, হয় দুদিন আগে অথবা পরে। দুঃখ পাওয়াটা নিশ্চিত। আসলে কি জানি তো, অনুভূতি প্রকাশ করার চেয়ে কেঁদে ফেলা ভালো। মন খারাপ করে বালিশ ভেজানো ভালো। চুপচাপ দীর্ঘশ্বাস ফেলা সুন্দর। জানালায় মাথা এলিয়ে বিষাদ ওড়ানো চিৎকার। নিজেকে নিজের সাথে রেখে কল্পনায় ডুবিয়ে দেওয়া ভালো। কারণ দিন শেষে আপনি শুধু আপনারই। আপনার কষ্টগুলো যেমন আপনার, তেমনি সুখগুলো আপনার। বারবার সেই সাদা কালোতে ফিরে আসে, বারবার সেই অন্ধকারকে আপন করে। বারবার আমি আমিকে হারিয়ে ফেলি নিজেকে। এবার তবে বিদায় হোক। আমাকে বাধ্য করা হলে আমি সব পারি। সব কাজ ফেলে যার মেসেজ এলে সাথে সাথেই উত্তর দিতাম, তাকে উত্তর না দিতেও পারি। যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে আমার সমস্ত গুরুত্ব তার জন্য উজাড় করে দিতাম, তাকে অবহেলায় সমুদ্রে ছুঁড়ে ফেলতেও পারি। যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম, তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলেও মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যেতেও পারি। যার ছবি ঘাঁটতে ঘাঁটতে রাত থেকে ভোর করে ফেলতাম, তার সমস্ত ছবি মুছে ফেলতেও পারি। যাকে হারানোর ভয় পেতাম সবসময়, তাকে গেটের বাইরে অব্দি গিয়ে হাসি মুখে ছেড়ে দিয়ে আসতে পারি। তার দিকে তাকানোর পর আর অন্যদিকে তাকাইনি কোনোদিন। তাকে এমনভাবে অচেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি আমাদের কোনোদিন। যার দেওয়া কষ্টে চোখে জল ফেলতাম, একদিন তার জন্য অনুভূতিহীন হয়ে যেতে পারি। আমাকে বাধ্য করো না। আমাকে বাধ্য করলে আমি সব গল্প এমনভাবে মুছে ফেলি যেন আমাদের নিয়ে লেখাই হয়নি কোনোদিন। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে। দিন দুপুরে পাখি ডাকে, ঝিঝির ডাকে ঘোর রাতে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পাড়ি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। কান পেতে যা শুনতে পাবে, কিচ্ছুটি নয় ছন্দহীন। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে, ছন্দ সুরের সংকেতকে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়। কান্না দিলে ছন্দ যেন পদ্ম লেখা সহজ নয়। সীমানা জুড়ে পাঁচিল তুলেছ, উঠোন করেছ আটো, বাহিরে রেখেছ ইয়া বড় গেট, মনের দরজা খাটো। যতদিন ছিল হাঁড়িগুলো বড়, পিসি কাকা কাকিমাতে হাঁড়িতে গল্পে দিন কেটে যেত, ঝোলে ঝালে আলু ভাতে। পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমানা কত দূর। এ বাড়ির গান উঠোন পেরিয়ে, ও বাড়িতে তুলতো সুর। এ বাড়ির কাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা। হেসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা। এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত, ও বাড়ির খুঁড়ো ভাত। এ বাড়ি কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত। আজকে সবার বড় বড় বাড়ি, পাঁচিলে লাগানো কাজ। এ বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আজ। বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা, এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা। নিজেকে বিলীন করে একটা প্রেম কিনেছিলাম, সব শেষে কিছুই রইল না আমার খাঁচায় পোষা পাখিটা। সে আমাকে সেদিন বলল, দেখো উড়তে ফেরা পাখির কত সুখ, না আছে বাধার কেউ, না আছে শাসন করার কেউ, মন চাইলে উড়ে যেতে পারে, চিহ্নিত কোনো ঘর লাগে না। আমি বুঝলাম তোমার পাখি হওয়ার শখ। তারপর তোমাকে জিজ্ঞাসা করলাম, পাখি হতে চাও নাকি তুমি? তুমি আমাকে উত্তরে বললে, খাঁচাবিহীন পাখি। আমি তোমার কথা শুনে ইতস্তত হয়ে গেলাম, মুখ ফুটে কিছু বলতে চেয়েও থেমে গেলাম। হেরে গেলাম তোমার ভালোবাসার কাছে, অথচ এক জীবনে দুঃখ কিনলাম নিজের সমস্ত কিছু তোমাকে উজাড় করে দিয়ে। তারপরেও আমি তাকে জিজ্ঞাসা করলাম, উঠতে পারবি তো এমন মুক্ত আকাশে? সে আমাকে বলল, অনন্ত মুক্তি পাবো খাঁচা থেকে। এই বলে সে শেষ বিদায় নিল। সেই যে গেল আর ফিরল না। আচ্ছা, পাখিরা কি উঠতে গিয়ে সত্যি সুখে থাকে? তারা কি ঘর ভাঙা কষ্ট বোঝে না?
আমি সেই থেকে আকাশের চোখ মেলে তাকিয়ে থাকি, কখনো বিদ্যুৎ চমকানোর ডাকে, ঘূর্ণিঝড় বাতাসের প্লব বেগে, অথচ পাখি আর ঘরে ফিরে না। সে কি সত্যি মুক্তি হয়েছিল আমার থেকে? এত তীব্র অপেক্ষাতেও ফিরল না। পাখি আমার চার দেওয়ালের ঘরটা বসল না। নিজেকে বিলীন করে একটা প্রেম কিনেছিলাম, সব শেষে নিজের আর কিছুই রইল না। তুমি আমার এইখানটায় থাকো, এই যে এইখানে, পিড়িতে মায়ায় আদরে দরদে। তুমি আমার এটা টের পাইলে ফাগুন, না পাইলে আগুন। তুমি এইখানে থাকো, বুকের ভেতর 2.5 ইঞ্চি ছাতিম গাছের তলায়, টুনটুনি পাখি হইয়া চৈষা বেড়াও এডাল ওডাল। চক্ষু দুইটা বন্ধ কইরা যখন তোমারে দেখি, মনে হয় তুমি আমারে তালে বেতালে নাচাও ভালোবাসি গানে। তুমি শুধু আমার, এই হাওয়াটা গায়ে লাগাইলেই তপ্ত দুপুরে রোদের ভেতরেও শীতল হইয়া যায় বুকের জমিন। নদী হইয়া কলকলাইয়া বইয়া যায় 2.5 ইঞ্চি বুকের বাঁ পাশের গহীনটায়। পুলাবি বাতাস আইয়া আমারে উড়াইয়া নিয়ে যায় সুখের কাছে। তুমি কথা কইলেই ভুল কইরা আমারে চুইয়া দেওয়া দুঃখ গুলান ভয় পাইয়া যায়। তোমার কথার বাতাসে দুঃখগুলান হাওয়ায় মিঠাই হইয়া নিমেষেই নাই হইয়া যায়। পাকা ধানের ছড়ায় বাড়ি দিলে যেমন কইরা পইরা যায় শিশির ছাইড়া ধান, তেমনি তুমি হাইসা দিলে চইয়া যায় আমার দুশ্চিন্তার পোকা। তুমি আমার এইখানে থাকো, যেখানে তোমারে পাইলে বেকাফ খানিক সুখ, না পাইলে মহামারী। আকারে ছড়াইয়ে পড়ে অসুখ বিসুখ।